2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। তো তাদের জন্য আমি আজকের ভিডিওটি করতে যাচ্ছি। তোমরা ঢাকা বোর্ডের 2023 সালের নৈবেদিক প্রশ্নটা একটু সাথে নিয়ে দেখতে পারো। আমি সেই প্রশ্নের উপরে আজকে সমাধান নিয়ে আলোচনা করছি। দেখো, এই প্রশ্নে প্রথম প্রশ্নটি ছিল যে জিএনআই এর পূর্ণরূপ কী। তো জিএনআই এর পূর্ণরূপ হচ্ছে কি? গ্রস ন্যাশনাল ইনকাম। আমরা খুঁজে দেখি কোথায় আছে এটি আছে 1 নম্বরে ক্ষয়ে। এর পরের প্রশ্ন বলছে দেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয় নিচের কোনটির অন্তর্ভুক্ত হয়? দেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয়, অর্থাৎ তাহলে বিদেশিরা যারা দেশে আছে, তো দেশের মধ্যে যেই উৎপাদন হয় এবং তার যে আয় সেটি হিসাব করা হয় জিডিপিতে। তাহলে এটির উত্তর হবে 2 নম্বর ক, জিডিপি। 3 নম্বর প্রশ্নটি দেখো, এখানে চিত্রটি লক্ষ্য করো। এইখানে একটা চিত্র দেওয়া আছে, এইটি হচ্ছে বিনিয়োগ রেখা, এটি হচ্ছে সঞ্চয় রেখা। তো এখান থেকে বলা হচ্ছে অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় কত। তা আমরা ভারসাম্য জাতীয় আয় সংজ্ঞা অনুযায়ী জানি যে যেখানে এস ইকুয়াল টু আয় হবে, অর্থাৎ এস এবং আয় রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে যে পরিমাণ আয় হবে সেটাই হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তো এখানে এই বিন্দুতে ছেদ করেছে এবং সেই বিন্দুতে এই যে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 750। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে এবং এই পাশে দেখানো হয়েছে বিনিয়োগ এবং সঞ্চয়ের পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 750, এটা কোথায় আছে দেখো, গ নাম্বারে আছে। কাজেই এই গ নাম্বারটাই হচ্ছে এর উত্তর। এরপরে প্রশ্ন হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ বেড়ে 400 হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত হবে? তাহলে স্বয়ংভূত বিনিয়োগ এখানে ছিল 300, এইবার দেখো এই যে 400, যখন 400 হবে তখন এটি এই রেখা ছেদ করছে যে আর বিন্দুতে ছেদ করবে। তাহলে আর বিন্দু বরাবর কত? এই যে 1000, এই 1000ই হচ্ছে এই সময় ভারসাম্য জাতীয় আয় হবে। 1000 কোথায় আছে? ঘ নাম্বারে। কাজে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। এরপরে প্রশ্ন, মোট জাতীয় আয় গণনার ক্ষেত্রে হস্তান্তর পাওনা বাদ দিতে হয়, চূড়ান্ত দ্রব্যের মূল্য যোগ করতে হয়, মূলধনের অবচয় বিয়োগ করতে হয়। তো এখানে আসলে হস্তান্তর পাওনা যেটা, অর্থাৎ একজনের হাত থেকে আরেকজনের হাতে এমনিতেই দেওয়া হয় কোনো উৎপাদন ছাড়া, তো এটা আসলে বাদ দিতে হয়। যেমন ভিক্ষুককে যে অর্থ দেওয়া হয় কিংবা যেটা পেনশন আকারে দেওয়া হয়, তো এইটা এর জাতীয় আয়ের মধ্যে হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তো কথাটা ঠিকই আছে, চূড়ান্ত দ্রব্যের মূল্য যোগ করতে হয়। হ্যাঁ, চূড়ান্ত দ্রব্যের মূল্যটা যোগ করতে হয়, কারণ একটি দ্রব্য ধরো যে আমরা দেখি যে দ্বৈত গণনার সমস্যার সৃষ্টি হয়, যেমন গম, এটা থেকে যদি আমরা আটার দাম হিসাব করি, তারপরে আবার রুটির দাম হিসাব করি, তাহলে একটা সমস্যা সেটা। সেজন্য একেবারে চূড়ান্ত ভোগ্যযোগ্য দ্রব্যটি হিসাব করতে হয়। অর্থাৎ হ্যাঁ, ঠিকই আছে, চূড়ান্ত দ্রব্য হিসাব যোগ করতে হয়, আর মূলধনের অবচয় যেটা সেটা বিয়োগ করতে হয়। কাজে 3টি উত্তরই সঠিক হবে। তাহলে এটির উত্তর হচ্ছে 4 নম্বরের 5 নম্বরের উত্তর হচ্ছে ঘ। অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি? এটা একদম ঠোঁটস্থ জিনিস। অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় হচ্ছে 4টি। কি কি? প্রথমে উৎপাদন করতে হয়, এরপরে কি করতে হবে? বিনিময় করতে হয়, বিনিময় করার পরে বন্টন করতে হয়, তার পরে হচ্ছে ভোগ করতে হয়। তাহলে কর্মপর্যায় কয়টি? 4টি। কি কি? উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। তাহলে কোথায় আছে 4টি? সেটাই উত্তর হবে 6 নম্বরের উত্তর হবে গ। এরপরে চলে আসো 7 নম্বরে, বলছে সমাজে ধন বৈষম্য তৈরি হয় ধনতান্ত্রিক পুঁজিবাদে অর্থ। হ্যাঁ, আমরা দেখেছি ধনতান্ত্রিক পুঁজিবাদে ধন বৈষম্য সৃষ্টি হয়। খ নাম্বার সমাজতান্ত্রিক বা না, সমাজতান্ত্রিক নির্দেশমূলক অবস্থায় তো সবাই সমান অধিকার পায়, যে যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় এবং কাজ অনুযায়ী মজুরি পায়, যে কাজ এখানে ধন বৈষম্য হবে না। আর মিশ্র অর্থ ব্যবস্থায় যেহেতু ধনতন্ত্রের কিছু বৈশিষ্ট্য থাকে, সেহেতু এক্ষেত্রে ধন বৈষম্য সৃষ্টি হবে। তাহলে আমরা দেখলাম 1 এবং 3 হবে। কোথায় আছে 1 এবং 3? খ নম্বরে। কাজে এটি হচ্ছে এটির উত্তর। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে চিত্রে বলছে যে যদি সমাজে শুধু এক্স দ্রব্যের প্রয়োজন হয় তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদন এর সিদ্ধান্ত গৃহীত হবে। তাহলে আমরা দেখছি এই ভূমি অক্ষে দেখানো হচ্ছে এক্স এবং সম্পূর্ণ তার উপকরণ এবং যদি ব্যবহার করা হয় তাহলে ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে হবে। কাজে ও বি, অর্থাৎ এটি হচ্ছে বি বিন্দুতে, তাহলে এখানে বি বিন্দু আছে ঘ নাম্বারে। কাজে এটি হবে উত্তর। আশা রাখি এটা বুঝেছো। পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ইউ বিন্দু কি নির্দেশ করে? কোথায় ইউ বিন্দু? এই যে ইউ বিন্দু। তাহলে ইউ বিন্দুতে আমরা দেখে কি জানি যে উৎপাদন আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল
বেশি হতে পারতো, কিন্তু হয় নাই, তার মানে স্বল্প উৎপাদন এবং উপকরণ অপূর্ণ ব্যবহার, এটাই ঠিক মনে হচ্ছে। তারপরে শ্রম ও মূলধনের দখল, না এটা তো হবেই না। উপকরণ অপূর্ণ ব্যবহার, অধিক, না হবেই না। অধিক উৎপাদন তো হয় নাই। আর পূর্ণ নিয়োগ, এটাও হয়নি। তাহলে এটা অবশ্যই 9-এর হচ্ছে ক নাম্বার। সেটা কি বুঝছো? 10 নাম্বার, বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? মিশ্র অর্থব্যবস্থা, কারণ বাংলাদেশে আমরা দেখি ধনতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, সরকারও অনেক কিছু নিয়ন্ত্রণ করে, কাজে এখানে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র উভয়েরই বৈশিষ্ট্য রয়েছে, কাজে এটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এরপরে বলছে আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার? আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার। এটি হচ্ছে স্থানীয় বাজার, এরপরে জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। 12 নম্বর, কোন বাজারে ফার্মকে দাম গ্রহীতা হিসাবে বিবেচনা করা হয়? এটি তোমরা অনেক যারা পড়ছো তারা জানো, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কি পি ইকুয়াল টু এম আর? হ্যাঁ ঠিক আছে। এআর ইকুয়াল টু এম আর, এটাও ঠিক আছে। পি গ্রেটার দেন এমসি, এটি ঠিক নাই। তাহলে 13 নম্বরে 1 এবং 2 কোথায় আছে? ক নম্বরে। তাহলে 13 নম্বরের উত্তর হচ্ছে ক। এবার নিচে চিত্রটি লক্ষ্য করবো, 14-15 নং প্রশ্নের উত্তর দেওয়া বলছে ফার্মটির মোট আয় কত? আমরা জানি মোট আয় ইকুয়াল টু, অর্থাৎ টি আর ইকুয়াল টু কী হয়? টি আর ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে এখানে পি হচ্ছে তো এখানে টি আর ইকুয়ালটা আমরা জানি, টি আর ইকুয়ালটা হচ্ছে পি এবং কিউ এর গুণফল। তাহলে এখানে পি হচ্ছে 10 এবং কিউ হচ্ছে 20, কাজেই 10 এবং 20 এর গুণফল হচ্ছে 200। কোথায় আছে 200? হ্যাঁ, খ নাম্বার। তাহলে এটির উত্তর হবে খ। এরপর বলছে ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে? কোন অবস্থায় বলছে যে সর্বনিম্ন গড় ব্যয়, হ্যাঁ এটি যে এই জায়গায় সর্বনিম্ন গড়, ঠিক আছে। এরপরে বলছে যে স্বল্পকাল, হ্যাঁ এখানে এসএমসি মানেই হচ্ছে স্বল্পকাল। এরপরে বলা হচ্ছে লোকসান অবস্থায়, আমরা দেখছি যে আয় রেখা এটি, আর এটি হচ্ছে এভারেজ কস্ট রেখা, কাজেই এটি লোকসান হচ্ছে। তাহলে 3টি উত্তরই সঠিক হবে। তাহলে এটা হচ্ছে 15 নম্বরের ঘ নাম্বার উত্তরটি। এরপর চলে আসে 16, চাহিদা শর্ত কয়টি? চাহিদা শর্ত 3টি। কী বলো তো? একটা হচ্ছে চাহিদা হতে গেলে কি করতে হবে? কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটি এর জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে এবং অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে। কাজেই 16 নম্বরের হচ্ছে খ 3টি। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত? ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল হয় 0। এরপরে একটি মোবাইল সেট, একটি মোবাইল সিম কোন ধরনের? আমরা জানি এটি পরিপূরক দ্রব্য, কারণ পরিপূরক দ্রব্য হচ্ছে যখন দুইটি দ্রব্য একটি অপরটিকে ছাড়া চলতে পারবে না। তো মোবাইল সিম ছাড়া কি মোবাইলের কোনো অস্তিত্ব আছে? ওর মোবাইল না থাকলে সিম দিয়ে কি হবে? কাজে এটি হচ্ছে পরিপূরক দ্রব্য। কোথায় আছে? 18 খ। উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও। বলছে কিউ এস ইকুয়াল টু কত? কিউ এস ইকুয়াল টু মাইনাস কত দেওয়া আছে? 5 প্লাস পি। এবার প্রশ্ন বলছে যে উপরের কত দামে যোগানের পরিমাণ 0 হবে। কত? এখানে 0 হতে গেলে এখানে কি লাগবে? 5। তার মানে পি যদি 5 হয় তাহলে +5 -5 কেটে 0 হবে। তাহলে উত্তর হবে 5, অর্থাৎ 19-এর গ। 20 নম্বর, উদ্দীপকের সমীকরণ থেকে অঙ্কিত রেখার আকৃতি কেমন হবে? এটি যেহেতু এই যে পি এর আগে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তার মানে পি এর মান দেখো 5 ছিল, বা যদি 10 করি তাহলে 5 হবে, যদি 15 করি তাহলে 10 হবে। তার মানে পি এর মান বাড়লে কী হচ্ছে? কিউ এর মানও বাড়ছে। কাজেই যখন একটির মান বাড়লে আরেকটির মান বাড়বে, তখন রেখাটি হবে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আছে নাকি বাম? হ্যাঁ, ক নাম্বার, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এরপরে প্রশ্ন, মানি ইজ হোয়াট মানি ডাজ, এটি কে বলেছেন? একদম মুখস্থ থাকে সবারই যে এটি হচ্ছে ওয়াকারের ভাষ্য। মুদ্রার মূল্য ভিএম প্রধানত কি নিচের কোনটির ওপর নির্ভরশীল?
ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের মূল্য, এটা নির্ভর করে দ্রব্যের দামের উপর। দ্রব্যের দাম যখন কম হয় তখন অর্থের মূল্য বেশি থাকে, তাই না? আর দাম যত বেশি হয়ে যায় অর্থের মূল্য তত কমতে থাকে। তাহলে এটি নির্ভর করবে দাম স্তরের উপর। তাহলে 22-এর হবে ক নাম্বার। চলে আসো 23-এ। নিচের কোনটিকে নিকাশ ঘর বলা হয়? নিকাশ ঘর বলা হয় বাংলাদেশ ব্যাংকে। তারপর উদ্দীপকটি পড়ো এবং 24 ও 25 না, এখানে m = 200, v = 10 এবং t = 20। তাহলে উদ্দীপকের আলোকে দাম স্তর কত? আমরা কি জানি? আমরা জানি pt = mv। তাহলে p বের করতে হবে। তাহলে p = হচ্ছে mv ভাগ t। এখানে m কত? m হচ্ছে মানি হচ্ছে 2 মানে কত দেওয়া আছে দেখো 200 এবং কি দেওয়া আছে ভি প্রাইম হচ্ছে 10। তাহলে 200 × 10 ডিভাইডেড বাই টি = হচ্ছে 20। তাহলে 200 গণিত এটা হচ্ছে 00 ভাগ 200, 0 কাটলে 100, অর্থাৎ পি = হচ্ছে 100। নিশ্চয়ই বুঝেছ পি = 100 কোথায় আছে? পি = 100 আছে কি? অবশ্যই থাকবে। তাহলে 24-এর হচ্ছে খ। এরপর বলছে যদি উদ্দীপকটি m প্রাইম = 200 এবং v প্রাইম = 10 যোগ হয় তবে অর্থের মূল্য কত? তাহলে যদি m প্রাইম এবং v প্রাইম দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে এরকম pt = mv + m প্রাইম × v প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে t। তাহলে 20, তাহলে এখানে আমরা আগেই পেয়েছি 2000, আর এখানে m প্রাইম এবং v প্রাইম আছে কত? 200 এবং এখানে 200 আর 10, তার মানে এটাও 2000। তাহলে 2000-এর সাথে আরও 2000 যোগ ভাগ করলে 220 দিয়ে, তাহলে 4000 ভাগ 20, তাহলে 0 কাটলো 2 × 2 = 4। আগে ছিল p = 100, এবার হলো p = কত? 200। ঠিক আছে, তাহলে p = 200 হলে আমরা জানি ভ্যালু অফ মানি = হচ্ছে 1 ডিভাইডেড বাই p। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 200, 200 দিয়ে 1কে ভাগ করলে কত হয়? দশমিক নাও, একটা শূন্য নাও, আবারও একটা শূন্য লাগবে, তাহলে আবারও শূন্য নাও, একটা শূন্য, আরও একটা শূন্য নিতে হবে, কারণ আমার এখনও যাচ্ছে না, এবার শূন্য। তাহলে 500, 5 × 20 200-তে হচ্ছে 1000। তাহলে 0.005 আছে নাকি? 0.005 দেখি আছে কি না। অবশ্যই থাকার কথা। এই যে ক নাম্বারে আছে। তাহলে 25-এর উত্তর হচ্ছে ক। অর্থনীতি উৎপাদন বলতে কি বোঝায়? এটা যখনই আমরা ক্লাসে নিয়ে আমরা বারবার বলি অর্থনীতির উৎপাদন বলতে সাধারণত অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করা বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করা বোঝায় না, বরং কোনো নতুন উপযোগ সৃষ্টি করা বোঝায়। উপযোগ সৃষ্টি আছে? হ্যাঁ, 26-এর ঘ বলছে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচের কোনটি সম্পর্ক প্রকাশ পায়? উৎপাদনের সম্পর্ক কার সাথে? উপকরণের সাথে। তাহলে এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার। একচেটিয়া বাজারের ক্ষেত্রে এআর ও এমআর রেখা নিম্নগামী, হ্যাঁ। এরপরে এআর > এমআর হয়, হ্যাঁ। এআর রেখা উপরে অবস্থান করে, এটা ঠিক হবে। আর ফার্মকে দাম গ্রহীত না, একচেটিয়া বাজারে ফার্ম হচ্ছে দাম সৃষ্টিকারী, কারণ একজনই যেহেতু বিক্রেতা থাকে তিনি ইচ্ছামতো দাম ধারণ করে। তাহলে এটার উত্তর হবে 1 এবং 2 আছে, 1 ও 2, হ্যাঁ, ক নাম্বার। এরপরে এখানে একটা ছক দেওয়া আছে, বলছে উদ্দীপকে খালি ঘরে মোট উৎপাদন কত? আমরা জানি মোট উৎপাদন হচ্ছে প্রান্তিক উৎপাদনের যোগফল। তাহলে এখানে প্রান্তিক উৎপাদন দেখো, প্রথমে 20, এটাও মোট উৎপাদন 20, এবার 20 আর 10-এ 30, এখানে 30, এখানে এটা কত? তাহলে 30 আর পরে হচ্ছে 5, এখানে হবে 35। কোথায় 35? ঘ নাম্বার। তাহলে ঘ নাম্বার হচ্ছে উত্তর। এরপরে উদ্দীপক অনুযায়ী গড় উৎপাদন স্থির থাকে, মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়। আমরা দেখছি মোট উৎপাদন বাড়ছে 20, 30, 35, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। প্রান্তিক উৎপাদন 20 থেকে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আর গড় উৎপাদন কি ক্ষেত্রে স্থির থাকবে? গড় উৎপাদন কি? মোট উৎপাদনকে ভাগ করতে হবে শ্রমের একক দিয়ে। তাহলে 20-কে 1 দিয়ে ভাগ করলে 20 হয়, 30-কে 2 দিয়ে ভাগ করলে তো 15 হয়, স্থির নাই। 35-কে 3 দিয়ে ভাগ করলে তো 11 সামথিং হয়। তাহলে এই ক্ষেত্রে গড় উৎপাদন স্থির থাকে, এই কথাটা ঠিক না, 1 নম্বর হবে না। তাহলে হবে 2 এবং 3। তাহলে উত্তর আছে গ নাম্বার। তো এই হলো 2023 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন উত্তর। সরি, মাঝখানে আমার একটা বাসায় লোক এসেছিলো, সেজন্য আমি দরজা খুলতে গেছিলাম, সেই জায়গাটা একটু ফাঁকা আছে। তোমরা আশা করি ওই জায়গাটা স্কিপ করে নিয়ে টেনে ভিডিওটি দেখেছো। তো আজ এখানে শেষ করলাম, ধন্যবাদ।